আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাকিব স্যার বলছি। বাট তোমাদের মধ্যে যারা হচ্ছে এই মুহূর্তে এই ভিডিওটা দেখছো, মনে রাখবে এই ভিডিওটা শুধুমাত্র হচ্ছে যারা এসএসসি পরীক্ষার্থী অর্থাৎ ক্লাস 9 এবং ক্লাস 10 অধ্যয়নরত অবস্থায় আছো এবং তোমরা হায়ার ম্যাথে বেশ কিছু এমসিকিউ সলভ করতে গিয়ে প্রবলেম ফেস করছো। আশা করছি এই ভিডিওটার মাধ্যমে তোমরা একটা ক্লিয়ারেন্স পেয়ে যাবা যে হায়ার ম্যাথের এমসিকিউগুলো কীভাবে সলভ করতে হবে। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বেশ কয়েকটা এমসিকিউ তোমাদের সামনে নিয়ে এসেছি এবং তার থেকে কিছু ইম্পর্টেন্স এমসিকিউ তোমাদের উপর জাস্ট প্রয়োগ করা হবে। এর উপর ভিত্তি করে তোমরা বাসায় প্রিপারেশন নেবা। আমরা শুরু করছি ইনশাল্লাহ। দেখো, প্রথমত তোমার হচ্ছে তোমরা খাতা কলম রেডি রাখবা। হ্যাঁ, প্রথমত তোমার হচ্ছে এখানে একেবারে ফার্স্ট থেকে যদি শুরু করি, এটা চ্যাপ্টার 1 থেকে, কিন্তু এটা হচ্ছে তোমার চ্যাপ্টার 1-এর কিছু এমসিকিউ। চ্যাপ্টার 1-এর নামটা কি বলো দেখি আমাকে? সেট অফ ফাংশন। ঠিক আছে, যেহেতু এখানে তোমার ক্লাস 9-10 দুটোই আছে, আমরা অধ্যায় 1 থেকে এই মুহূর্তে এমসিকিউ সলভ করবো না এই কারণে, কারণ ক্লাস 10-এর কিন্তু অধ্যায় 1টা নাই। ঠিক আছে, আমরা চ্যাপ্টার 2 যেটা হচ্ছে কমন চ্যাপ্টার সেগুলো নিয়ে কাজ করি। তো মূলত হচ্ছে আমাদের চ্যাপ্টার 2-এর নামটা কি মনে আছে তোমাদের? এক্স্যাক্টলি। তাহলে আমরা এখান থেকে বেশ কিছু এমসিকিউ সলভ করব এবং দেখানোর চেষ্টা করবো কীভাবে তুমি ফার্স্ট কাজ করতে পারো। আচ্ছা, প্রথম এমসিকিউটার অ্যান্সারটা কী হতে পারে, কারো আইডিয়া আছে? কিছু কিছু এমসিকিউ তোমার কিন্তু খুব বেশি একটা ক্যালকুলেশন করতে হবে না তোমাকে। বলো 1 নম্বর এমসিকিউ কীভাবে সলভ করবে বলো দেখি আমাকে। px ইকুয়াল সামথিং দেওয়া আছে। আচ্ছা, px মানে কি বলো? px মানে কি তোমাকে বলছে? px মানে ফাংশন, এটা হলো তোমার px মানে কি? পলিনোমিয়াল অফ এক্স, মানে হচ্ছে এক্স এর বহুপদী। তাহলে তোমার থেকে কী চাওয়া হচ্ছে এখানে বলো দেখি? মুখ্য সহগ। কী সহগ বলো আমাকে? আচ্ছা, আমি তোমাকে বলি কোনো একটা, তোমরা যদি একটু খেয়াল করতে চাও সেটা হচ্ছে, একটু জুম করে দেখাচ্ছি। ব্যাপারটা হচ্ছে কী হবে একটু তোমাদেরকে বলতেছি। সেটা হচ্ছে তোমার যারা হচ্ছে কোনো একটা বহুপদী পেয়ে গেছো, এই বহুপদীর মধ্যে চলকের সর্বোচ্চ পাওয়ারটা কোথায় আছে বলো দেখি? x⁴ কোথায় আছে? এই পদে না? এই পদ আছে কিনা বলো আমাকে? কোনো একটা বহুপদীর মধ্যে চলকের সর্বোচ্চ পাওয়ার যেখানে আছে, চলকের সর্বোচ্চ পাওয়ার যেখানে আছে তাকে বলা হয় তার মাত্রা। তাহলে বলো এই বহুপদীর মাত্রা কত হবে? মাত্রা কত হবে? 4। সর্বোচ্চ পাওয়ার যেই পদে আছে সেই পদের নাম হচ্ছে কি পদ বলো আমাকে? মুখ্য পদ। কি পদ বলো আমাকে? এবার মুখ্য পদের সহগ যেটা, তার নাম হচ্ছে কি সহগ বলো আমাকে? তাহলে বলো আমার এখানে এই মুখ্য পদের মধ্যে সহগটা কত আছে? তাহলে -3 কি আমাদের অপশান আছে? এটা হবে তোমার অ্যান্সার। তাহলে মোটামুটিভাবে তোমরা কিন্তু অনেক ফাস্ট রাফ করবে, যার যা প্রয়োজন। একজন রাফ করছে না মানে তুমিও করবে না, ব্যাপারটা এমন না হোক। যার যা প্রয়োজন তোমরা কিন্তু উড়ে রাফ করবে, এটা মাথায় রাখবা। কারণ আমি একটার পর এমসিকিউর পর হচ্ছে এগুলো ডিলিট করে ফেলবো। তাহলে কোন একটা বহুপদী আছে, জুনিয়র খেয়াল করছো? কোন একটা বহুপদীর মনে রাখবা সর্বোচ্চ পাওয়ার যেখানে আছে তাকে বলা হয় তার কি বলো আমাকে? তাকে বলা হয় তার মাত্রা। ওই সর্বোচ্চ পাওয়ার যেখানে আছে মানে মাত্রা যেখানে আছে সেই পদটাকে বলা হয় কী পদ বলো সুফিয়ান? মুখ্য পদ। আর মুখ্য পদের যে সহগ তার নাম কি বলো আমাকে? তাহলে মুখ্য সহগ মানে কত বলো আমাকে? মাইনাস। এভাবে তোমাকে সলভ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এই এমসিকিউটা থেকে রিমুভ হয়ে যাচ্ছি। এরপর দেখো, তাহলে তো পরেরটা আমরা পারবোই। পরেরটা কি বলছে কোশ্চেনে বলো? এত এর কি সহগ বের করতে বলছে। এখন বলো তোমার এখানে কি ডিরেক্টলি কি পুরো টার্মটা কি দেওয়া আছে নাকি দেওয়া নাই? তোমাকে এটা পুরোটা গুণ করে ফেলতে হবে। পুরোটা জোস্তে পেলে গুণ করে ফেলবা। কীভাবে গুণ করবে একটু দেখে নাও। আমরা একটু তোমাকে পাশে দেখানোর চেষ্টা করছি। এখানে 3 আছে, 3 মাইনাস না প্লাস? এটা মেবি প্লাস নাকি মাইনাস, কোনটা বলো আমাকে? আচ্ছা, আমি একটু চেক করে নিচ্ছি পরে আবার। 3 প্লাসের মতো মনে হচ্ছে এখানে, বাট দেখটা আসে না। আচ্ছা, 3 ইন্টু হচ্ছে 1 - 2x আছে এখানে, 3x + 2 আছে। গুণ করে দেখি অ্যান্সারটা কী হয়। গুণ করে ফেলো তোমরা। আমি একটু দেখি প্লাস থেকে মাইনাস এখানে আছে। গুণ করে তুমি একটা অ্যান্সার আইডেন্টিফাই করো। হ্যাঁ, এটা মাইনাস ছিল। তাহলে মনে রাখবা 3 একে 3 - 6x, তারপর হচ্ছে 3x + 2 এখানে আছে। আলটিমেটলি পুরোটা গুণ করো। 3 গুণ করলে হচ্ছে 9x। এরপর কি হচ্ছে বলো আমাকে? 3 গুণ করলে 9x, তারপর কি প্লাস 3 দুগুণে কত হয়? 6 হয়। -3 6 কত বলো আমাকে? 18x। প্লাস মাইনাসে -6 দুগুণে কত? 12 হচ্ছে। খেয়াল করো, 12x হচ্ছে। তো চিন্তা করো, তোমার 3 গুণ করলে হচ্ছে 9x, তারপর হচ্ছে 3 দুগুণে 6 -3 6 18x, তারপর 6x কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 12x। এরকম না? এবার ক্যালকুলেশন করলে লাস্ট অ্যান্সার কী দাঁড়াচ্ছে বলো? 3 - 2x ইন্টু
3x প্লাস 2, এটা পুরোটা গুণ করলে কি আসছে অ্যান্সার? আবার করতেছি ফ্রেশ করে, 9x প্লাস 3 দুগুণে 6 মাইনাস 3 দুগুণে 6x স্কোয়ার। ওকে, আমরা এখানে স্কোয়ারটা দিই নাই, এখানে স্কোয়ারটা আমাদের পড়া নেই, দেন আচ্ছা আরেকটা কাজ করতে হবে তোমাদেরকে, এটা এভাবে না করে তোমরা ফার্স্টে গুণ করে দাও আগে। 3 একে 3 মাইনাস 3 দুগুণে 6 6x ইন্টু হচ্ছে কত 3x প্লাস 2। একটু ক্যালকুলেশন করা কত হয়? 9x প্লাস 6 মাইনাস 18x স্কোয়ার প্লাস মাইনাস 12x, এটা হচ্ছে কারেক্ট। এখন মাইনাস 18x স্কোয়ার, 9x থেকে 12x গেলে কত হয়? আলভি তোমার ছুটি লাগবে, বলো তুমি। 9x থেকে 12x গেলে কত হয়? মাইনাস 3x হয়। তারপর হচ্ছে এখানে প্লাস 6। কে বলবা এখানে মুখ্য সহগটা আসলে কোনটা, বলো আমাকে। এটা না, কারণ এখানে সর্বোচ্চ পাওয়ারটা আছে, আর সর্বোচ্চ পাওয়ার যেখানে আছে তার নাম কি? তার নাম কি? দ্যাট মিনস মানে তোমাকে এভাবে কাজ করতে হবে। তাহলে কি অপশন আছে মানে চাটারও? আচ্ছা, তাহলে এই টাইপের ম্যাথ তোমরা সবগুলোই করে ফেলবা, আমরা এই টাইপের ম্যাথ আর জোর না দিচ্ছি, ঠিক আছে? কোন একটা বহুপদীর তাহলে টপিক্সগুলো কি একটু মাথায় রাখবা তোমরা, আর যারা পারো তারা ফার্স্ট লিখেও ফেলতে পারো। অনেকে ফার্স্ট পারে না, বিদায় জন্য মুখোমুখি বলছি। মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুবক পদ, তারপর হচ্ছে তোমার মাত্রা, এই টাইপের কনসেপ্টগুলো দিয়ে তোমাদের পরীক্ষা এমসিকিউ থাকতে পারে চ্যাপ্টার 2 থেকে। আরও আছে, এটা তো জাস্ট আমাদের 2-1টা এমসিকিউর গল্প চলে গেল, আমাদের এখানে তো হিউজ এমসিকিউ আছে। দেখো, যদি তোমাকে বলা হয় এই টাইপের এমসিকিউগুলো কীভাবে সলভ করবে, এই যে টাইপের 4 নম্বর এমসিকিউগুলো, দেখো কোন একটা বহুপদী কি আছে নাকি না বলো আমাকে। এই বহুপদীটির বলছে তারা কি দ্বারা বিভাজ্য, বলো আমাকে। a মাইনাস 1 দ্বারা বিভাজ্য। তাহলে কার মানটা চেয়েছে বলো আমাকে, কার মানটা চেয়েছে? তাহলে মনে রাখবা এটা হচ্ছে এটা দ্বারা বিভাজ্য, এর মানে কি বুঝে নাই, বলো আমাকে। তোমাকে বলছে b এর মানটা বের করতে বলছে, তাহলে কোন একটা বহুপদী তোমার এখানে আছে, এই বহুপদীটি a মাইনাস 1 দ্বারা বিভাজ্য, এর মানে কি বলো আদেল? তোমরা কিছু উপপাদ্য পড়েছিলে, মনে আছে তোমাদের? তোমরা বেশ কিছু উপপাদ্য পড়েছিলে, যেমন তোমাদের একটা উপপাদ্য এরকম ছিল, আমি একটু তোমাদের দেখাচ্ছি 4 নম্বর এমসিকিউটা। এখানে বেসিক্যালি দেওয়া আছে 2a³ প্লাস কি বলো আমাকে 6a স্কোয়ার 6a প্লাস b, ঠিক আছে? এটা একটা পলিনোমিয়াল। আচ্ছা বলো দেখি, যেহেতু এখানে বিটা হচ্ছে আমাদের সবারই অজানা, বিটা কি জানা বলো আমাকে? তোমরা কিন্তু সবাই মোটামুটি জানো যে সে যদি তোমার সে দ্বারা বিভাজ্য হয় তাহলে বাকশেষটা কত হবে? 0 হবে। জানো কি এটা, নাকি জানো না? যদি তোমার কোনো একটি সংখ্যা দ্বারা ভাগ যায়, বিভাজ্য হয়ে যায়, বিভাজ্য কি তারা বলছে নাকি আমি মুখ থেকে বানাইছি? তাহলে যদি বিভাজ্য হয়ে যায় তাহলে বাকশেষটা কত হয়ে যাবে? তাহলে বাকশেষটা যদি 0 হয়ে যায়, তোমাকে মনে রাখতে হবে বাকশেষ 0 মানে কি, তুমি কিন্তু এখান থেকে কিন্তু একটা বাকশেষ বের করতে পারবা। এটার নাম হচ্ছে ভাগশেষ উপপাদ্য, রিমাইন্ডার থিওরাম। সেটা কি? তুমি যাকে দ্বারা ভাগ করবা, দেখো a মাইনাস 1 ইকুয়াল 0 ধরে নিবা, তাহলে এর মানটা কত আসছে? 1 আসছে। যাকে দ্বারা ভাগ করবা সেখান থেকে ফার্স্টে এর ভ্যালু বের করবা। এর ভ্যালু বলতে এখানে মূলত চলকের ভ্যালু বের করা লাগে, যেহেতু আমাদের এখানে এ আছে আমরা এর ভ্যালুটা বের করলাম। এখন আমরা আমাদের যে পলিনোমিয়ালটা আছে, এই যে f অফ a, এখানে আমরা f অফ a এর জায়গায় কত বসাবো? 1 বসাবো। দেখে অ্যান্সার কি আসে? 2 আসবে, 1³ মানে 1, প্লাস 6 আসবে, এরপর মাইনাস কত আসবে? 6 আসবে, প্লাস কত আসবে? b আসবে। মাইনাস 6 প্লাস 6 কাটা, তো 2 প্লাস b হয়েছে নাকি হয় নাই? এটা কিন্তু আমার একটা ভাগশেষ। এটা কি শেষ বলো আমাকে? যাকে দ্বারা ভাগ করতে বলবে সেটা সমান 0 ধরে নিয়ে তুমি এর যে মানটা পেয়েছো, ওই মানটা যখন তুমি পলিনোমিয়ালে বসাবা, বুঝবা সেটা একটা কি শেষ বলো আমাকে? ভাগশেষ। তো তুমি পেয়েছো একটা ভাগশেষ। কোশ্চেনে কি একটা ভাগশেষ দেওয়া আছে নাকি নাই? কত দেওয়া আছে কোশ্চেনে? 0। কারণ বলেছে তারা পুরোপুরি কি বলো আমাকে? বিভাজ্য। বিভাজ্য মানে কত? ভাগশেষ কত? 0। তাহলে 2 প্লাস b আমি পেয়েছি এটা, আর তারা বলেছে বিভাজ্য। তাহলে বলো b এর মানটা কত আসছে? -2। অ্যান্সারে কি -2 আছে অপশানে? এটা হচ্ছে অ্যান্সার। তাহলে মনে রাখবে এই টাইপের তোমার এমসিকিউগুলো মাস্টে পরীক্ষা আসবে। তোমরা টপিকসগুলো একটু লিখে রাখতে পারো। এরকম যে আমাদের বইয়ের মধ্যে প্রতিজ্ঞা আছে 3টা না 4টা, আমাদের বইয়ের 1 থেকে 4টা প্রতিজ্ঞা আছে। ভাগশেষ উপপাদ্য, উৎপাদক উপপাদ্য, উৎপাদকের বিপরীত উপপাদ্য, মানে তোমাকে যেগুলো আমরা ক্লাসে পড়িয়েছি, লেকচারে থ্রো করেছি, এগুলো আসলে মূলত এমসিকিউ, এগুলোই মূলত সিকিউ, এগুলোই মূলত সংক্ষিপ্ত। এটা নতুন কোনো জগৎ না, জগৎ হচ্ছে এটাই যে এগুলো করতে হবে তোমাকে অনেক শর্ট টাইমে।
একটা স্টুডেন্ট যেভাবে অ্যান্সার করবে সেভাবে যদি সে এমসিকিউ চিন্তা করে সে কখনো সফল হবে না, তার এমসিকিউ 8টা 10টা 12টা হয়ে যাবে। ক্লিয়ার? এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে মাথায় রাখবে। এখন হচ্ছে আমাদের পরবর্তী এমসিকিউটা কি একটু দেখি, আমরা চেঞ্জ করলাম এটা একটু। ওকে ফাইন, তোমরা কিন্তু চিন্তাগুলো যেভাবে পারো সেভাবে রাফ করবা, যেভাবে পারো সেভাবে রাফ করে ফেলবা, তোমার জন্য কাজটা করা অনেকটা ইজি হয়ে যাবে। যেভাবে পারো সেভাবে রাফ করে ফেলবা, তোমার জন্য কাজটা করা অনেকটা ইজি হয়ে যাবে। একটু দেখো এবার এই যে এই টাইপের এমসিকিউগুলো আমাদের অহরহ আসে, নিজের কোনটি প্রতিসম রাশি। আমরা 8 নাম্বারটা সলভ করার চেষ্টা করে দেখো, আমরা 8 নাম্বারটা একটু সলভ করি। প্রতিসম রাশি কার কনসেপ্ট মনে আছে বলো আমাকে? প্রতিসম রাশির কনসেপ্ট কার মনে আছে বলো? সুফিয়ান বলতে পারবে? ফাহমিদ বলতে পারবে? আরাফাত? প্রতিসম রাশির কনসেপ্ট কি? এগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট এবং পাওয়ারফুল কিন্তু এমসিকিউ, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো খেয়াল করে দেখি। আমরা একটু বলার চেষ্টা করছি। প্রতিসম রাশিকে ইংলিশে বলা হয় সিমেট্রিক এক্সপ্রেশন। তোমাকে যে কোনো দুটি চলক নিয়ে কাজ করতে হবে। কয়টি চলক? যে কোনো দুটি চলকের স্থান বিনিময় করাতে হবে। কি বিনিময় করাতে হবে? যে কোনো দুটি চলকের স্থান বিনিময় করিয়ে তোমাকে দেখাতে হবে যে এদের পজিশনটা আগের মতোই আছে। আমরা একটু ট্রাই করছি কোনটাকে চেঞ্জ করলে আগের মতো কন্ডিশন পাওয়া যায়। সাপোজ তুমি প্রত্যেকটা চেক করতে হবে, যেমন অপশান 1 কয়ের মধ্যে আমরা একটু চেক করি 6x² - 5xy + 4y²। কে বলবা যদি তুমি এক্সের জায়গায় ওয়াইকে বসাও আর ওয়াইয়ের জায়গায় এক্সকে বসাও তাহলে এখানে কোনো চেঞ্জ আসবে না, কিন্তু যেখানে y² x² লিখতে হবে। এখন বলো এক্সের জায়গায় ওয়াইয়ের জায়গায় এক্সকে বসিয়ে আমি কি চেঞ্জ পাচ্ছি নাকি নো চেঞ্জ পাচ্ছি? এটা কি সেম নাকি চেঞ্জ? কাদা কোথাকার, এটা মাস্ট বি হচ্ছে চেঞ্জ, কারণ y² আগে ছিল 4, এখন কত 6, x² আগে ছিল কত, এখন কত? এটা কি সেম নাকি চেঞ্জ? তাহলে চেঞ্জ হলে তাকে প্রতিসম বলা যাবে? তাহলে ফার্স্ট এটাকে প্রতিসম বলা যাবে না। প্রতিসমের কনসেপ্ট কী ছিল আমরা থিওরি ক্লাসে দিয়েছি, যে কোনো দুটি রাশির মধ্যে তুমি স্থান বিনিময় করবা, করানোর পর যদি দেখো রাশির মানটা মোটেও চেঞ্জ হয় নাই, রাশির মানটা পুরোপুরি কি আগের মতোই আছে, তখন তার নাম কী হবে বলো আমাকে? তার নাম হবে প্রতিসম রাশি। মনে রাখবা সিমেট্রিক এক্সপ্রেশন যেটাকে আমরা বলতে পারি। কথা বলছো? তাহলে সেই সেন্স থেকে তোমাকে আমি বলতে পারি এই তোমাকে প্রত্যেকটা অপশান চেক করতে হবে, এখানে চেক করে পর একটা ডিরেকশন দিতে হবে। তাহলে আমরা একটা চেক করছি, একটা হয় নাই, কিন্তু আমরা সেকেন্ডটা চেক করছি। দেখো খ নম্বরে কী বলছে, আগে একটা সিস্টেম করে এটাকে এক্স ওয়াই ইনভার্স মানে 1/y, জেড ইনভার্স মানে 1/z। জানো তো এগুলো নাকি? ইনভার্স মানে হচ্ছে উল্টে যাবে 1/x। এখন আমরা এটা চেঞ্জ করি, যেখানে এক্স সেখানে ওয়াই লিখবো, যেখানে ওয়াই সেখানে এক্স লিখবো, প্লাস যেখানে ওয়াই সেখানে এক্স লিখবো, যেখানে জেড সেখানে জেডে লিখবো। কারণ মনে আছে তোমাদের বলছে যে কোনো কয়টা চলক চেঞ্জ করতে পারবা, বাট তুমি যদি এখন বলো যে স্যার আমি কি ওয়াই আর জেডকে চেঞ্জ করতে পারবো? হ্যাঁ পারবো, তাহলে এক্স কি ফিক্সড রাখবা। এটা তোমার মাইন্ডসেটের উপর ডিপেন্ড করতেছে। তাহলে প্লাস চিহ্ন এবং বলো দেখি তোমার যেখানে জেড সেখানে জেড, কিন্তু যেখানে এক্স সেখানে কি দেবো? এখন দেখো দেখি তোমার এখানে ছিল x/y, আমার x/y কি এখানে কোথাও আছে? আছে? কই আছে? এটা y/x, x/y এবং হচ্ছে y/x তো সেম না, পুরোপুরি সেম হওয়া লাগবে। যে কোনো দুটি চলকের স্থান চেঞ্জ করলে পুরোপুরি কি হওয়া লাগবে? পুরোপুরি সেম, আংশিক সেম হলে চলবে না। তোমরা কি আমার কথা বুঝছো ক্লিয়ারলি? তাহলে বলো দেখি এটাকে প্রতিসম বলা যাবে? এটাকেও যাবে। আমরা 2 নম্বর এমসিকিউতে হার মেনেছি। এবার আমরা 3 নম্বর এমসিকিউতে চলে যাই। 3 নম্বর অ্যান্সারের অপশানে চলে যাই x⁴ প্লাস 3x² y² মাইনাস y⁴। আমরা x⁴ লিখতে পারি y⁴, 3x² y² কি লিখতে পারি বলো আমাকে? ওই এটা তো একই জিনিস হবে, কারণ x আর y তো পাশাপাশি আছে, এখানে আহামরি চেঞ্জ হবে না, কিন্তু y⁴ কি হয়ে যাবে? এখন তুমি লিখতেছো, রাফ করবো না কেন বলো আমাকে? সবাইকে রাফ করতে হবে, যার যা লাগবে। আমি তো আর জানি না কার কি লাগবে। তাহলে তোমরা আমাকে ক্লিয়ার করো দেখি এটা কি চেঞ্জ নাকি নো চেঞ্জ বলো আমাকে? এটা নো চেঞ্জ, তোমার বলছে এটা নো চেঞ্জ। এটাও চেঞ্জ, কারণ এখানে x⁴ এর আগে প্লাস চিহ্ন আছে, কিন্তু এখানে কি? এখানে y⁴ এর আগে মাইনাস আছে, কিন্তু এখানে কি? মাস্ট বি প্লাস মাইনাস চিহ্ন একটা ফ্যাক্ট এখানে। কথা কি বুঝছো? প্লাস মাইনাস চিহ্ন কি? তাহলে এটাও হচ্ছে না। যেহেতু 3টা হচ্ছে না, তাহলে মাস্ট বি অ্যান্সার কোনটা বলো আমাকে? গ নাম্বার। এখন গ নাম্বার তারপর আমরা চেক করব, ঠিক আছে? গ নাম্বারটা চেক করি এক্স ওয়াই ওয়াই জেড, তারপর কি এক্স বলো আমাকে? জেড এক্স। তাহলে বলো এক্স ওয়াই জায়গায় কী লিখবো? এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় আবার এক্স, প্লাস ওয়াইয়ের জায়গায় এক্স, জেডের জায়গায় জেড, জেডের জায়গায় জেড, এক্সের জায়গায় কি আবার ওয়াই। সুন্দর করে লিখি ওয়াই এক্স ওয়াইকে, ওয়াই এক্সকে লেখা যায় এক্স ওয়াই, তারপর হচ্ছে জেড ওয়াইকে লেখা যায় ওয়াই জেড,
এক্স জেডকে লেখা যায় জেড এক্স, বলো ইজ ইট চেঞ্জ অর নো চেঞ্জ? যদি নো চেঞ্জ দিস ইজ কল্ড সিমেট্রিক এক্সপ্রেশন অর প্রতিসম রাশি। এইভাবে তোমাকে চেক করতে হবে। অ্যান্ড একটা স্টুডেন্ট যদি খুব বিচক্ষণ না হয় আর টাইম সেন্সের ব্যাপারে ক্লিয়ার না থাকে, সেই খুব বেশি সফল হবে? সফল হওয়ার চান্স কিন্তু অনেকটাই কমে যাবে। ক্লিয়ার? এটা মাথা রাখবে আর কিটা। তাহলে মোটামুটি তোমাদেরকে আইডিয়া থ্রো করেছে, মাথা রেখো। আর এখানে কিছু আছে আর তো তেমন কি আছে, আংশিক ভগ্নাংশের কিছু প্রবলেম আছে, এগুলো তোমাকে সলভ করতে হবে। তবে তোমরা একটা কাজ করতে পারো, অনলাইন থেকে দেখে নিবা আংশিক ভগ্নাংশের একটা কভার আপ রুলস আছে। কি আছে বলো আমাকে? এই রুলসের সাহায্যে খুব শর্টকাট এটা করা যায়। তুমি খুঁজে খুঁজে দেখলে তোমার জন্য কাজটা লিখে রাখো না এই শব্দটা, তোমাকে এই শব্দটা আর কেউ বলবে না তো এই মুহূর্তে। কভার আপ রুলস, ঠিক আছে? 9 নম্বরটা কী আছে? ওটা তো আংশিক ভগ্নাংশের ম্যাথ, একই টাইপের কনসেপ্ট, এগুলো ক্যালকুলেশন করতে হবে তোমাকে। এইগুলোই করতে একটু সময় বেশি লাগবে তোমার, 30 সেকেন্ড 40 সেকেন্ডের জায়গায় হয়তো 1 মিনিট লেগে যেতে পারে। 25টা এমসিকিউ 25 মিনিট সময় তোমাকে দেওয়া হয়, তোমার তো এখানে খুব বেশি প্যারা হওয়ার কিছু নাই। আরাফাত বুঝছো ক্লিয়ারলি? এইভাবে হায়ার ম্যাথে এমসিকিউগুলো আমাদের সলভ করতে হবে। আরও আছে এমসিকিউ তো অনেক আছে, বাট তোমাকে প্রাথমিক আইডিয়াগুলো আমি থ্রো করেছি। আমি এই চ্যাপ্টার নিয়ে আর কাজ করবো না, আমি চ্যাপ্টার চেঞ্জ করবো। আমার টার্গেট ছিল তোমাকে জাস্ট একটা ফর্মেট দেখানো। অধ্যায় হচ্ছে 9-এ আছে কিন্তু 10-এ নেই, এই জন্য অধ্যায় নিয়ে কাজ করছে না। অধ্যায় আবার হচ্ছে ক্লাস 10-এর একটা ইন্ডিভিজুয়াল ক্লাস আলোচনা করে দিব। অধ্যায়ের নাম কি? সেট ফাংশন। আর চ্যাপ্টার 2 থেকে পড়বো কি? মুখ্যপদ, মুখ্য সহগ, ধ্রুবপদ, ঠিক আছে? তারপর হচ্ছে বহুপদী কিনা যাচাই করা, যদি তোমাদের এখানে আসে নাই। বহুপদী কিনা যাচাই কোনো এমসিকিউ আছে টাইপের? আচ্ছা, কোন একটা রাশি কখন বহুপদী হবে না তোমাকে বলি, যখন দেখবা ইনভার্স আছে, কি আছে? আর যখন দেখবা যে পাওয়ারটা ভগ্নাংশ আছে, এরা কখনো বহুপদী হবে না। এরা ছাড়া পৃথিবীর সব বহুপদী। কথা ক্লিয়ার? যখন দেখবা পাওয়ারটা -1 আছে বা মাইনাসের কোনো ভ্যালু আছে, কিংবা উপর হাফ আছে, তোমার কি পড়া আছে এখনই? তুমি যাতে আমার সাথে, তাহলে তুমি চলে যাও। তোমার না গতকালকে পড়া ছিল, আজকে কি কনফার্ম তুমি আছে? তাহলে যাবে কেন? হায়ার ম্যাথ এমসিকিউ ক্লাসটা করো। আচ্ছা, এক্সের উপর পাওয়ার কি -1 আছে কিনা বলো আমাকে? তাহলে এক্সের উপর -1 মানে কি বলো আমাকে? 1/x, মানে হচ্ছে পাওয়ারটা ঋণাত্মক হয়ে গেছে। খাতা কোনো বের করো তো। পাওয়ারটা ঋণাত্মক কিংবা হচ্ছে পাওয়ারটা ভগ্নাংশ হলে এর মানে কি? পাওয়ারটা ঋণাত্মক বা পাওয়ারটা ভগ্নাংশ মানে কি? সে কি বহুপদী? সে হচ্ছে বহুপদী না। এটা ছাড়া পৃথিবীর সব বহুপদী। তাহলে যেটা না না যদি দুইটা হয় আর শুধু সেটা আমি জেনেই ফেলি, তাহলে পৃথিবীর বাকি সব কিছু হচ্ছে হ্যাঁ। কথা বোঝো নাই? তাহলে আমরা না এর যেহেতু জেনেই ফেলছি, বাকি সব হচ্ছে বহুপদী হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, অনেক আছে, আমরা একটু চ্যাপ্টার 8-এ যাচ্ছি। লেখো চ্যাপ্টার 8, ত্রিকোণমিতির মধ্যে যাচ্ছি। যদি আমার এখানে প্রায় তোমার দেখো এই চ্যাপ্টার 1-এর এমসিকিউ আছে 25টা, এখানে উইথ সলিউশন সহ দেওয়া আছে। তারপর তোমার দেখো হচ্ছে এখানে বেসিক্যালি তোমার এটা চ্যাপ্টার 2 থেকে, এরপর হচ্ছে এটা কত চ্যাপ্টার 3 থেকেও আছে। 3-এর 2-একটা এমসিকিউ করা আছে যেগুলি স্পেশাল। দাঁড়াও, 3 অনেকে একেবারে কাঁচা, 3 হচ্ছে আমরা একটু জাস্ট করাই, নাহলে তোমার আসলে আলটিমেটলি সুন্দর হবে ব্যাপারটা। দেখো 3-এর যে এমসিকিউগুলো একেবারে পপুলার তোমাদের জন্য, যেহেতু তোমাদের 3.1 আর 3.2 দুটো কিন্তু সবার নাই। বিশেষ করে ক্লাস 10-এ মাত্র 3 কি আছে বলো আমাকে? 1 আছে। তা আমরা এর আগে তোমাদের হচ্ছে এমসিকিউ নিয়ে একটু কথা বলি। যেমন এই এমসিকিউ হচ্ছে সুপার ইম্পর্টেন্স, সুপার একেবারে। এবং এটা নিয়ে আমি ক্লাসও নিয়েছি তোমাদের, যে একটা সমবাহু ত্রিভুজের কিসের দৈর্ঘ্য দেওয়া আছে। যারা ওই দিন সকালে ক্লাস করতে আসছে ওদের ক্লাস নিয়েছি এবং প্রুফ করে দেখিয়েছি। এখন তো আর প্রুফ করবো না, যাদের কাছে ক্লাস আছে একটু বের করো। যে সমবাহু ত্রিভুজের মধ্যমার দৈর্ঘ্য দেওয়া আছে, তোমার কাছ থেকে বাহুর দৈর্ঘ্য চাওয়া হচ্ছে। 13 নম্বর লেখো। 13 নম্বর বলো, বাহুর দৈর্ঘ্য বের করার ফর্মুলা কি? বাহুর দৈর্ঘ্য আমরা এ দিয়ে প্রকাশ করেছি। এ ইকুয়াল সূত্র কি কার কাছে আছে বলো? সুফিয়ান, এ ইকুয়াল সূত্র কি? এ ইকুয়াল কি? ওইটাই বলো, তোমার যেটা দেখছো ওইটাই। এ ইকুয়াল কি? 2/√3 ইন্টু হচ্ছে ডি। খেয়াল করো, এখানে ডি হচ্ছে মধ্যমার দৈর্ঘ্য। তাহলে এই সূত্র আমরা প্রুফ করে দেখিয়েছি গত ক্লাসগুলোতে। তাহলে কতটা সহজ দেখো। যারা সূত্র মনে রাখবে তারা জাস্ট কিছুই করবে না, এই 2/√3-কে বাহুর দৈর্ঘ্য কত আছে এখানে বলো 6 দিয়ে গুণ করবে। বলো 6 দিয়ে গুণে কত বলো আমাকে? 12 ভাগ হচ্ছে √3 আছে না কিনে বলো আমাকে? কিন্তু অপশানে কি এমন কিছু আছে? তাহলে অপশানকে তোমাকে একটু সিস্টেম করতে হবে। সিস্টেম একটু সবাই দেখে নাও। দেখো, আমরা চাইলে 12-কে 4 গুণ 3 লিখতে পারি কিনা বলো আমাকে? √3। এবার দেখো 3-কে লেখা যায় √3 কয়বার? 2 বার। কারণ একটা 3-এর মধ্যে √3 কয়টা আছে বলো আমাকে? 2টা আছে। দেখো একটা 3 মানে √3 কয়টা? 2টা। তাহলে এখানে একটা একটা কাটা যাবে। অ্যান্সার হচ্ছে 4√3। দেখো এটা অপশান আছে কি না? 4√3 আছে না? এটা হচ্ছে অ্যান্সার শেষ। তুমি শুধুমাত্র সূত্রের সাহায্যে, এবং এগুলো মোস্ট প্রবাবলি বুঝছো,
এটা খুব জনপ্রিয় এমসিকিউ, কিন্তু এটা ক্লাস 10-এর আসতে পারে, ক্লাস 10-এর আসবে না, কারণ এটা 3.2 এর নববিন্দু বৃত্ত, তোমাদের আসবে না এটা। আচ্ছা, এগুলো তোমার আমরা যে তোমাদের বেসিকগুলো থ্রো করেছি, তার মাধ্যমে তোমরা যতটুকু পারো করবা, এটা হচ্ছে মেন কথা। ইভেন তোমাদের অনেক কথা বলেছি আমরা, অনেক কথা বলেছি তোমার কে কার উপর লম্ব বিক্ষেপ কত হয়, এগুলো নিয়ে কথা হচ্ছিল আমাদের মোটামুটি। আচ্ছা, ওইটার উপর জ্যামিতি একটু সময়ের ব্যাপার স্যাপার, তো আমরা আসলে জ্যামিতি সম্পর্কে বলতে পারছি না এই কারণে, কারণ তোমাদের লেকচার দেওয়ার পরে তোমাদের প্র্যাকটিস লেভেলটা আমার জানা নাই, সেই সেন্স থেকে আমি এই মুহূর্তে কথা বলবো না আর কি। আমি আমার চ্যাপ্টার 8-এ ফিরে যাই। আমার এখানে চ্যাপ্টার 5টাও কিন্তু আছে, দেখো এই যে চ্যাপ্টার 5টা আছে এখানে, আছে কিনা বলো? চ্যাপ্টার 5 কিন্তু ক্লাস 10-এ নাই, 9-এ আছে জন্য করাচ্ছে না, ঠিক আছে? 5-এর 25টা এমসিকিউ উইথ সলিউশন সহ দেওয়া আছে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের পাঠাবো, তোমরা ফার্স্ট অফ অল এগুলো একটু প্র্যাকটিস করো, তাও খারাপ হবে না। আচ্ছা, আমরা ধারাও তোমাদের 9-এর অনেক স্কুল আছে, অনেক স্কুলে নাই, বা ক্লাস 10-এর ধারা আছে, তারা রিসেন্ট এগুলোর উপর পরীক্ষা দিয়েছে, যেগুলো কমন সেগুলো নিয়ে কথা বলি, এটা সবার জন্য কমন। ত্রিকোণমিতি কী নাম বলো আমাকে? আচ্ছা, ত্রিকোণমিতির ক্ষেত্রে আরেকটা সমস্যা আছে এরকম, ত্রিকোণমিতির হচ্ছে 8.1 এবং 8.2 হচ্ছে ক্লাস 9-এর, আর কোয়াড্রেন্ট হচ্ছে 8.3 হচ্ছে ক্লাস 10-এর। তাহলে মোটামুটি কমন যে এমসিগুলো করা যায় সেগুলো একটু করার ট্রাই করছি। যেমন এই এমসিগুলো সবার জন্য কমন। 16 নম্বর, কত নম্বর বলো আমাকে? এখানে হালকা কোয়াড্রেন্ট মানে এটা 8.2 এর আলোকে তৈরি করা, ঠিক আছে? ক্লাস 10-এর 8.2 এবং 8.3 দুটোই আছে। আমরা একটু কোয়াড্রেন্টের কনসেপ্ট দিয়ে একটা এমসিকিউ সলভ করি। 16 নম্বরটা সবাই একটু 16 নম্বর এমসিকিউটা একটু ফোকাস করো। বলো এখানে তোমার উদ্দীপকে পি এর মিনিং কি বলো দেখি আমাকে একটু। উদ্দীপকে পি এর মিনিং কি? কথা বলো না কেন? পি এর মিনিং কি? সাইন থিটা। কি থিটা বলো আমাকে? তাহলে আমরা একটা কাজ করতে পারি, সাইন থিটা ইকুয়াল হচ্ছে পি লিখতে পারি, লিখে নাও, হালকা রাফ করো। এবং আবার পি ইকুয়াল কী দেওয়া আছে? -√3/, কী দেওয়া আছে? তাহলে বা হচ্ছে তোমার সাইন থিটা ইকুয়াল হচ্ছে -√3/2। বলো সাইনের মানটা কি প্লাস দেওয়া আছে নাকি মাইনাস দেওয়া আছে? কথা বলতে হবে। সাইনের মানটা কী দেওয়া আছে? কীভাবে প্লাস? কী দেওয়া আছে বলো আমাকে? সাইনের মানটা কী দেওয়া আছে বলো? সাইনের মানটা তোমার মাইনাস দেওয়া আছে। আচ্ছা, তোমরা আমাকে ক্লিয়ার করে দেখি, সাইনের মানটা মাইনাস কোন কোন কোয়াড্রেন্টে হতে পারে বলো দেখি। বুঝে নাই? থার্ড এবং ফোর্থ, এক্স্যাক্টলি মনে রাখবা। তাহলে সাইনের মানটা লিখে রাখো, সাইনের মানটা মাইনাস হতে পারে দুটো কোয়াড্রেন্টে, একটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, একটা হচ্ছে কি কোয়াড্রেন্ট? সাইনের মানটা এই দুটো কোয়াড্রেন্টে কী হতে পারে বলো আমাকে? মাইনাস হতে পারে। সাইনের মানটা দুটো কোয়াড্রেন্টে কী হতে পারে বলো আমাকে? মাইনাস হতে পারে। সেই সেন্স থেকে আমরা কি করতে পারি বলো আমাকে? আমাকে দেখতে হবে আমার এখানে একটা ব্যবধি, কি বলছি বলো আমাকে? ব্যবধি কি শব্দ বলছি বলো আমাকে? ব্যবধি মানে হচ্ছে একটা রেঞ্জ দেওয়া আছে। রেঞ্জ কি? আমাকে বললো তুমি মোগরাপাড়া স্কুলে এই মুহূর্তে যাবা, বাট তার রেঞ্জ দিয়ে দিচ্ছে যে মোগরাপাড়া স্কুলে যাওয়ার জন্য তোমাকে দুটো রাস্তা ব্যবহার করতে হবে। একটা হচ্ছে ফুলবাড়িয়া গোহাট্টার যে রাস্তাটা আছে, আর একটা হচ্ছে ডিরেক্ট সোজা যে রাস্তাটা আছে, বাট এটাকে বলে রেস্ট্রিকশান। ঠিক আমাকে তারা বলেছে আপনি থিটার মান বের করেন, তবে শর্ত আছে। শর্ত কি? এই থিটার মানটা π/2 থেকে বড়, 3π/2 থেকে ছোট হবে। যেমনটা বলেছি, মোগরাপাড়া স্কুলে যেতে হলে তোমাকে এই দুটো রাস্তার যে কোনো একটা রাস্তা যেতে হবে, এটাকে বলে ব্যবধি। ব্যবধির ইংলিশটা হচ্ছে ইন্টারভেল। কি বলছে বলো আমাকে? ইন্টারভেল বলা হচ্ছে এটাকে, ব্যবধি। মনে রাখবা, ব্যবধি নিয়ে আমাদের ভালো ক্লাস ছিল চ্যাপ্টার 1-এর মধ্যে। এটা নিয়ে আমরা কথা বলবো না এই মুহূর্তে, আমরা এগুলো নিয়ে আমাকে বলো। হ্যাঁ, 3π/2। এখন দেখো, তোমার দেখা যাচ্ছে এখান থেকে ক্লিয়ারলি? একটু আমি আর একটু জুম করে দিচ্ছি, যেহেতু ভিডিও হচ্ছে দ্যাট লিস্ট। তাহলে মোটামুটি কত নাম্বার এমসিকিউ বলো আমাকে? 15 নাম্বার এমসিকিউ। এখন এটা কীভাবে সলভ করবে একটু দেখো, সলভ করার মেথডটা একটু দেখতে তোমাদের হয়তো আরেকটু ইজি ফিল হবে। কত নাম্বার এমসিকিউ? এটা তো অন্য চ্যাপ্টার চলে গেল, প্রিভিয়াসে যাচ্ছি। 15 নাম্বারটা কত নাম্বার? 15 নাম্বারটা কীভাবে সলভ করবে তাহলে বলো? আমরা বলেছি সাইন থিটা ইকুয়াল কী দেওয়া আছে? সরি 15 না, 16 নাম্বারটা। সাইন থিটা ইকুয়াল দেওয়া আছে -√3/2। এখন তুমি দেখো, তুমি যদি প্রশ্ন করো স্যার এটা কোন কোয়াড্রেন্টকে ডিফাইন করতেছে, সহজ। এটা কোন কোয়াড্রেন্টকে ডিফাইন করছে বলো আমাকে? এই যে π/2, চিন্তা করো, এটা হচ্ছে আমার π/2, এতটুকু হচ্ছে 90 ডিগ্রি। যারা পারে না তারা তো এইভাবে দেখতে পারো চাইলে, কিন্তু তোমাদের সমস্যা হয়ে যায় আর কি। অ্যাটলিস্ট মনে করো এটা হচ্ছে আমাদের কি বলো আমাকে? এই যে এটা স্টার্টিং, এটা হচ্ছে π/2, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2, এটা হচ্ছে কি বলো আমাকে? 2π। এটা হচ্ছে স্টার্টিং, শূন্য হচ্ছে এখান থেকে শুরু হয়। এটা হচ্ছে আমাদের কোয়াড্রেন্টের সিস্টেম, মনে রাখবে। এখন আমাকে তারা বলেছে আপনার থিটার মানটা π/2 থেকে বড়, কিন্তু কি 3π/2 থেকে ছোট। আচ্ছা বলো দেখি এর মানে আসলে কী হবে? π/2 থেকে বড় হবে কিন্তু 3π/2 থেকে ছোট হবে। এই জায়গাটা বলো, এই জায়গাটা কোন কোন কোয়াড্রেন্টকে ডিফাইন করতেছে বলো? সেকেন্ড আর কি? এখন
সাইন থিটা ইকুয়াল আসছে কি মাইনাস কি আসছিল বলো √3/2। এখন বলবা এই সাইনের মানটা মাইনাস কোথায় কোথায় হতে পারে থার্ড আর, এখন দেখবা ব্যাটে বলে কোথায় মিলছে, এটা কিন্তু কোয়াড্রেন্ট টাইপের ভালো ম্যাথ, ব্যাটে বলে কোথায় মিলছে থার্ড, কারণ হচ্ছে মনে রাখবা এখানে সেকেন্ড আর থার্ড হতে পারে, এখানে থার্ড আর ফোর্থ হতে পারে, তাহলে মিলছে কোনটা, তাহলে এই মুহূর্তে আমাদের টার্গেটটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে মান বের করবো। সব একটু লিখে রাখো, ফার্স্ট কোয়াড্রেন্টে মানটা অটো বের করা যাবে, সেকেন্ড কোয়াড্রেন্টে মানটা হবে পাই মাইনাস থেটা, থার্ড কোয়াড্রেন্টে যদি কেউ মান বের করতে চায় পাই প্লাস থেটা, ফোর্থ কোয়াড্রেন্টে যদি কেউ মান বের করতে চায় তাহলে 2 পাই মাইনাস থেটা। এটা খুব ইম্পর্টেন্ট বিশেষ করে ক্লাস 10-এর জন্য, কারণ ক্লাস 9-এর হচ্ছে কোয়াড্রেন্ট কিন্তু 8.3 পুরোটা দেয় নাই, তোমাদের 8.2 হালকা দিয়েছে, তো 8.2-এর মধ্যে কোয়াড্রেন্ট আছে, এই টাইপের ম্যাথ হচ্ছে 10-এর জন্য সুপার। আর ক্লাস 9-এর জন্য যে এমসিকিউগুলো আছে, আমার এখানে এমসিকিউগুলো লিস্ট নাই, ওই যে ঘড়ির কাঁটা ঘন্টার কাঁটা মনে আছে, S = r থিটা, তারপর হচ্ছে পরিধি রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করা, ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করা, এগুলো ক্লাস 9-এর জন্য ইম্পর্টেন্স, ঠিক আছে, মানে যেগুলো আমরা ক্লাসে নিয়েছি তোমরা ক্লাস টিচারটা যদি ভালো করে প্রোভাইড করতে পারো ইনশাল্লাহ সফল হয়ে যাবা। তাহলে বলো আমরা কোন কোয়াড্রেন্টে বের করবো, কথা বলো কোন কোয়াড্রেন্টে, থার্ড। দেখো থার্ড কেমনে বের করি, বা সাইন থিটা ইকুয়াল একটা সাইন দিব, সূত্র কি পাই প্লাস থেটা না, এই পাই প্লাস থেটা মানে কি জানো, এই থেটা মানে তোমাকে জানতে হবে √3/2 সাইন কত ডিগ্রি মান, এক্স্যাক্টলি 60কে আমরা লিখবো হচ্ছে পাই/3 দিয়ে, কি দিয়ে লিখবো শেষ, দুই পাশ থেকে সাইন সাইন ক্যান্সেল, থেটা ইকুয়াল বের হবে লসাগু করো 3 পাই প্লাস পাই মানে 4/3 হচ্ছে একটা অ্যান্সার। রাফ করে নাও, হালকা রাফ করে নাও। এই চিন্তাগুলো কিন্তু 8.3-তে সবচেয়ে বেশি, 8.3-তে সবচেয়ে বেশি, আর এই কোয়াড্রেন্টের চিন্তাগুলো 8.2-তে উদ্বোধন করা হয়েছে। এটা খুব জনপ্রিয় হচ্ছে ক্লাস 10-এর জন্য, খুব জনপ্রিয় এমসিকিউ এবং পপুলার। বলো এই সেকেন্ড বুঝাবো, তুমি জেনে ফেলছো এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে পড়বে, কি কোয়াড্রেন্টে, এখন থার্ড কোয়াড্রেন্ট মানে কি, থার্ড কোয়াড্রেন্টের সাইনটা হচ্ছে কি মাইনাস, আর থার্ড কোয়াড্রেন্ট পাওয়ার রাস্তা কি পাই প্লাস থেটা, এই যে তোমাকে লিখে দিয়েছি পাই প্লাস কি থেটা, থেটার পরিচয় কি সূক্ষ্মকোণ, কই থেকে আসবে, ওই যে প্রথম থেকে আসবে, যে √3/2 সাইন কত ডিগ্রির মান, এক্স্যাক্টলি পাই/3 60 ডিগ্রি। আমরা যেহেতু হায়ার ম্যাথ করতেছি আমাদের রেডিয়ানের মানটা বলতে হবে। আমি কি ফাহমিদ তোমাকে বোঝাতে পেরেছি, জুনেদ ক্লিয়ার, তুমি মাহাতির মনে মনে আইডিয়া পাইছি, তুমি আইডিয়া না পেলেও তোমাকে ইলাইলি স্টাডি করতে হবে, এগুলো আমাদের ক্লাস লেকচার ছিল, যে থার্ড কোয়াড্রেন্টে কে প্লাস কে মাইনাস, এবং নতুন করে যা লাগবে তাও কিন্তু এখানে লিখে দিয়েছি। তো তোমার একটু যদি আইডিয়া থাকে আর আগে থেকে স্টাডি করতে পারো, তোমার আসলে আমার মনে হচ্ছে একটু কমফোর্ট জোন সৃষ্টি হওয়ার কথা। আমরা একটু আরেকটা এমসিকিউ যাচ্ছি এই চ্যাপ্টার থেকে, অধ্যায় 8 থেকে আরেকটা এমসিকিউ যাচ্ছে, দেখো তোমরা একটু এমসিকিউ দেখার চেষ্টা করো। আচ্ছা আমরা 9টায় ক্লোজ করছি, হ্যাঁ 20 মিনিট আছে, 20 মিনিটের মধ্যে ক্লোজ করে দেবো। প্রত্যেকটা আমাদের অধ্যায় 11 থেকে কিছু দেখাতে হবে, সম্ভাবনা থেকে কিছু দেখাতে হবে, সম্ভাবনা এবং হচ্ছে অধ্যায় 11 থেকে জাস্ট কিছু এমসিকিউ দেখিয়ে ক্লোজ করে দেবো, এটা একটু আমাদের আরও বাকি আছে। তাহলে মোটামুটি দেখো এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি, বুঝছো, পরীক্ষা হলে তোমার প্রত্যেকটা ধরে ধরে পড়ানো যেত, পরীক্ষার সময় এভাবে ধরে ধরে পড়ানো পসিবল না। বেসিক ফর্মুলা দেখো তোমার, যে এই ফর্মুলাগুলো তোমাদের ক্লিয়ার, যেমন তোমাকে বললো cos স্কয়ার থিটা সমান সামথিং, tan স্কয়ার থিটার মান কত, এগুলো কীভাবে করো তোমরা বলো আমাকে, বলো কে বলবা, cos স্কয়ার থিটা সমান 3/4, tan স্কয়ার থিটা সমান বের করবা, কীভাবে করবা, কারোর মাথায় কি কোনো আইডিয়া আসছে একটু বলো দেখি আমাকে, এনি অন সে প্লিজ। অনেকভাবে করা যায়, অনেকে ত্রিভুজ ধরে করে, অনেকে এখান থেকে cos থিটা বের করে, বের করে পরে পিথাগোরাস অ্যাপ্লাই করে, পরে tan বের করে, অনেকে এখান থেকে মাইর প্যাচ দিয়ে দেয়। যেমন বলো দেখি cos-এর সাথে কি tan-এর কোনো সম্পর্ক আছে, বলো cos-এর সাথে কি tan-এর কোনো সম্পর্ক আছে ডিরেক্ট, cos-এর সাথে কি tan-এর কোনো সম্পর্ক আছে ডিরেক্ট, কথা বলো না কেন, আছে, মাস্ট বি নাই। cos-এর সাথে তোমার ডিরেক্টলি সম্পর্ক আছে সাইনের, সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার সমান হচ্ছে 1, আর tan-এর সাথে সম্পর্ক আছে সেকের, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল হচ্ছে 1, তাই না। তাহলে অ্যাটলিস্ট আমি কিন্তু আমরা এটা জানি cos স্কয়ারকে উল্টালে কি পাওয়া যায় sec স্কয়ার, তাহলে এই পাশে উল্টা দিতে হবে, কমপ্লিট করো। আমরা দুই পাশে ব্যস্তকরণ করলাম, cosকে যখন উল্টাবো তখন sec স্কয়ার হয়ে যাবে, আর 3/4কে উল্টালে 4/3 হয়ে যাবে, ক্লিয়ার। কিন্তু দুঃখের বিষয় sec স্কয়ার সমান কি একটু বলো দেখি আমাকে, বুঝে নাই, ও তাহলে tan স্কয়ারের সূত্র আছে, তাহলে দুঃখের বিষয় নেই, এই মুহূর্তে মনে রাখবা, কারণ sec দিয়ে তোমার ডিরেক্ট tan-এর সূত্র হয়, sec স্কয়ার সমান হচ্ছে 1 প্লাস tan স্কয়ার সমান হচ্ছে 4/3, বা হচ্ছে tan স্কয়ার ইকুয়াল হচ্ছে 4/3 - 1। এখন 4/3 - 1 ক্যালকুলেশন করে দেখো কত হয়,
3 আর উপর হচ্ছে কত 4 মাইনাস 10 মানে 1/3 রাইট 1 বাই কত 1/3 হচ্ছে অ্যান্সার অপশানে কি এটা আছে এক্স্যাক্টলি পজিশন অ্যান্সার খ তোমাদের খ আছে সহজ না তোমাদের একটু ব্রেনটাকে নাড়াচাড়া করলে কিন্তু ক্লিয়ার কারণ আসলে দেখো আমরা এমসিকিউ কিন্তু সেভাবে কখনো ট্রাই করি না আমরা সিকিউর জন্য যেভাবে জান প্রাণ দিয়ে এমসিকিউ ভাবে ট্রাই করি পৃথিবীতে সবচেয়ে চ্যালেঞ্জিং পরীক্ষা হচ্ছে এমসিকিউ ঠিক আছে বিলিভ অর নট পৃথিবীতে সবচেয়ে চ্যালেঞ্জিং পরীক্ষা হচ্ছে এমসিকিউ একটা কোশ্চেন 4টা অপশন তোমার দিকে তাকিয়ে আছে কথা বলছে মনে রাখবে এটা মানুষ ফ্যাক্ট না মানুষের চোখগুলো হচ্ছে ফ্যাক্ট যখন একটা ক্লাসে 4 জন স্টুডেন্ট থাকে তার চোখ কয়টা 8টা চোখই হচ্ছে ফ্যাক্ট কারণ 8টা চোখ 8 ভাবে চিন্তা করবে ঠিক মনে রাখবা যখন তোমার এমসিকিউ থাকে একটা কোশ্চেন কিন্তু অপশন কয়টা 4টা অপশন তোমাকে 4 ভাবে ভাবাবে এবং উইদিন 25 মিনিটে তোমাকে ভাবতে হবে 100 বার কথা বোঝো নাই তারপর তোমাকে অপশন চুজ করতে হবে আর সৃজনশীলকে তাদের খেয়াল করতে হয় সৃজনশীলের বানানগুলোর কোনো সমস্যা আছে ঘ নাম্বার বানানগুলোর স্যাররা ফ্যাক্ট হয় না খুব বেশি যদি মারাত্মক আঘাত ধারণ না করে তাদের চোখে পড়ে না কোয়ার্ক বি স্পেসিফিক তোমরা জানো কোয়ার্ক পারফেক্ট হতে হয় আমি একটু চেষ্টা করবে এমসিকিউ এবং সংক্ষিপ্তের উপর জোর দেওয়া এটা নাম্বার তোলার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জিং ভূমিকা পালন করবে ইনশাল্লাহ আমি কনফার্ম এটা মাথায় রাখবা আচ্ছা এখানে তোমার অনেক এমসিকিউ আছে বুঝছো তোমার কতগুলো করবো বলো আমাকে বিশেষ করে এখানে যে 25টা এমসিকিউ আছে যেগুলো ক্লাস 10-এর জন্য বেশি ইম্পর্টেন্ট আর ক্লাস 9-এর যারা আছো তবে ওই টাইপের ম্যাথগুলো করবো মনে আছে ওই যে 60h মাইনাস কি বলো আমাকে 11m ডিভাইড বাই কি 2 মনে আছে এত ডিগ্রি যেখানে যদি সকাল 9:30 বাজে তাহলে বুঝবা 9 হচ্ছে এইচের মান আর 30 হচ্ছে এম এর মান তাই না আর এই পরমাণু চিহ্নের মানে কি যদি মাঝখানে মাইনাস হওয়ার সুযোগ থাকে সেটা আর হতে পারবে না মাইনাসটা অটোমেটিক কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে আমি কিন্তু তোমাদের বুঝাতে পারতেছি তাহলে এখানে তোমার এটা কমপ্লিট করবা আর ক্লাস 9-এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বেসিক্যালি ওই যে S=R থিটা ফর্মুলা আছে না তারপর রেডিয়ান ডিগ্রির মধ্যে সম্পর্ক রেডিয়ান তারপর কি বলো আমাকে ডিগ্রির মধ্যে সম্পর্ক এগুলো ক্লাস 9-এর জন্য বেশি ইম্পর্টেন্ট S=R থিটা রেডিয়ান ডিগ্রির মধ্যে সম্পর্ক তারপর ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী আর এই টাইপের যে ম্যাথগুলো করিয়েছে যে ত্রিকোণমিতি থেকে জেনারেল ম্যাথের বেসিক ম্যাথগুলো হায়ার ম্যাথ আসতে পারে বাট হায়ার ম্যাথ যখন আসবে তখন তুমি ডিগ্রিতে চিন্তা না করে কিসে চিন্তা করবা কথা বলো না কেন জাস্ট এই সেন্সটা ব্রেনে সেট আপ করে রাখবে দ্যাটস এনাফ ক্লিয়ার এখন হচ্ছে আমরা অধ্যায় 11-তে যাবো দেখবো 11-এর কিছু এমসিকিউ দেখার চেষ্টা করছি মোটামুটি ত্রিকোণমিতি হচ্ছে অনেক আছে হিউজ পরিমাণ এখানে আছে তুমি জাস্ট তোমার মতো করে যেমন একটা কোশ্চেন ধরলেই দেখবা তুমি এটা বড় করতে হয় এবং কিছু কিছু ম্যাথ তোমাকে একটু বড় করে লিখতে হবে যেমন তুমি যদি এগুলো শর্টকাট খোঁজো tan থিটা প্লাস sec থিটা পি হলে sin থিটার মান নির্ণয় করো এটা বড় কিন্তু এগুলো শর্টকাট কিন্তু আছে শর্টকাট কি জানো ফার্স্ট শর্টকাট হচ্ছে তোমরা যারা ম্যাথ করতে 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 হাত চালু হয়ে গেছে ওরা দেখা মাত্র অনেকগুলো কোশ্চেন অ্যান্সার বলে দিতে পারবে আবার তোমাদের রাফ করার ক্ষেত্রে কিন্তু শর্টকাট আছে অনেকে আমরা জানি দিয়ে রাফ করে ভাই এমসিকিউ থেকে আমরা জানি দিয়ে রাফ করার দরকার আছে দেওয়া আছে দরকার আছে এমসিকিউ হচ্ছে তোমার হাত উড়ে দূরে চলবে আর হাত চলবে তখন তোমার এই হাতটা হচ্ছে বাসায় এই চ্যাপ্টারের উপর চালাইছো ততক্ষণ কথা বোঝো নাই তুমি যদি এই চ্যাপ্টারের উপর বাসায় হাত চালাই থাকো তোমার হাত চলবে এটা কনফার্ম থাকো আর 25টা এমসিকিউ থেকে সাপোজ আমার 23টাই হলো আর 2টা এমসিকিউ হলো না প্রবলেম তো নাই আমার পরের বার হবে কারণ আমার তো অপরচুনিটি আছে আমরা কী করে 2টা এমসিকিউ কিনে লাফালাফি করতে গিয়ে বাকি 23টা থেকে আর 7-8টা এমসিকিউ আগাইতে পারি না কেন আমি কি টাইম ম্যানেজমেন্ট করবো না পরীক্ষা হল শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য না এখানে প্রত্যেকটা মুভমেন্ট হচ্ছে পরীক্ষা হলে সাপোজ তোমার ওয়াশরুমে চাপছে কি চাপছে পরীক্ষা হলে তোমার ওয়াশরুমে চাপছে এখন যারা ওয়াশরুম চাপার পরে ইনস্ট্যান্ট কন্ট্রোল করার মতো হলে যদি সে কন্ট্রোল করে ফেলতে পারে এটাও এক ধরনের পরীক্ষা কারণ তার এখান থেকে টাইম সেভ করা যাবে আমি বলবো স্যার তাহলে ওয়াশরুমকে চাপে পরীক্ষা দেবো নাকি এক্ষেত্রে তোমার কন্ডিশন বুঝতে হবে তোমার পজিশনটা কোন ধরনের হয়ে যাচ্ছে এই মুহূর্তে কারণ তোমার এই মুহূর্তে যদি তুমি টাইমটা নষ্ট করো 10 মিনিট তুমি চলে যাচ্ছ ওয়াশরুমের মধ্যে তাহলে 10 মিনিটে তুমি কিন্তু একটা সৃজনশীল প্রায় অর্ধেকের চেয়ে বেশি লেখা যায় তো তোমার এখানে কিন্তু 7 থেকে 8 মার্ক হারিয়ে গেল এগুলো কিন্তু খুব চ্যালেঞ্জিং মনে রাখবা পরীক্ষা হলে তুমি কোশ্চেন তোমাকে স্যার দিয়েছে তুমি পরীক্ষা হলে কোশ্চেন বুঝতেছো পরীক্ষা হলে কোশ্চেন বুঝে এক ধরনের পরীক্ষা শুধু এটা না পরীক্ষা হলে তোমার টাইম ম্যানেজমেন্ট ঘড়িয়ে তুমি আনো নাই তোমার ফ্রেন্ড থেকে যে ঘড়ি নিবা কি নিবা না তা তোমার টাইম সেন্স তোমার কাছে কেন নাই এটা এক ধরনের পরীক্ষা জাস্ট টাইমে গিয়ে পরীক্ষা দাও এটা এক ধরনের পরীক্ষা জাস্ট টাইমে পরীক্ষা হল থেকে বের হয়ে পরবর্তী পরীক্ষার প্রিপারেশন নাও এটা এক ধরনের পরীক্ষা পরীক্ষা শুধুমাত্র প্রশ্ন দিয়ে লেখা না এটা কোনো পরীক্ষা না পরীক্ষার আগে তার অনেকগুলো কৌশলগত জিনিস এক ধরনের পরীক্ষা কথা বুঝছো যেমন তোমরা এখন আমাদের দাঁড়ায় বলতে পারো যে স্যার হঠাৎ করে দাঁড়ায় যাও যে স্যার কোশ্চেনের প্রবলেম কিন্তু বোর্ড পরীক্ষার কোশ্চেন নর্মালি প্রবলেম হয় না পরে আমরা তোমাদের সাথে মিলিয়ে দেখি যে আসলে কোশ্চেনে কোনো ভুল নাই
তোমরা ফাওদার আইসো, তোমাদের কনসেপ্ট চলে, বোর্ড পরীক্ষা তোমাদের এগুলো কেউ দেখবে না, দেখার কোনো সুযোগ নাই। বলবা স্যার দাঁড়ায় কোশ্চেন ভুল হয়েছে, বলবা স্যার আমাকে একটা ওয়েমার শিট ভুল হয়েছে, একটা ওয়েমার শিট দেন, কখনো তোমাকে দেবে না। এটা গণা নির্দিষ্ট থাকে, এটা একটা ওয়েমার যদি একটা পয়েন্ট তুমি টাকাতে বৃত্ত ভরাট করতে ভুল করো, এই কৈফিয়ত তোমাকে দিতে হবে। এবং এবার এর কারণে তোমার রেজাল্ট ফেলও আসতে পারে, কিচ্ছু করার নেই তোমার, স্যার কখনো দিতে পারবে না, কারণ ওই মুহূর্তে কারো হাতে কোনো পাওয়ার নাই যে তোমাকে এক্সট্রা একটা ওয়েমার শিট দেওয়া, পুরা কর্তৃপক্ষের হাতে কোনো পাওয়ার নাই, কারণ প্রত্যেকটা কাউন্টেবল এবং কয়টা তোমার ব্যবহার করা হয়েছে। এবং সাপোজ এখন বলবো যে স্যার সাপোজ কোনো একটা স্টুডেন্ট প্রেজেন্ট থাকে নাই, আমাদের ক্লাসরুমে একজন স্টুডেন্ট আসে নাই, তো তারা ওয়েমার শিটটা স্যার আমাকে দিলে কী হতো, ও যে আসে নাই ওর নামে কি অ্যাবসেন্ট চলে গেছে না, তো যে অ্যাবসেন্ট গেছে তার অ্যাবসেন্টের কি ওয়েমার শিট আছে না, ওয়েমার কি কর্তৃপক্ষ চাইবে না যে আপনার 5 জন অ্যাবসেন্ট 5টা ওয়েমার শিট আমাদেরকে দেন, কথা বলছে পুরোপুরি, তাহলে এগুলো ফেরত দিতে হয়, নাহলে কর্তৃপক্ষকে জবাব দিতে করতে হয়। ক্লিয়ার নীরব? তাহলে খুব সেন্সিটিভ, কিছু কিছু জায়গায় তোমাকে অনেক সেন্সিটিভ থাকতে হবে, মজার সময় মজা, আর সেন্সিটিভ জায়গায় পুরোপুরি সেন্সিটিভ থাকতে হবে, এটাই হচ্ছে তোমার পার্সোনালিটি। ঠিক আছে, সবসময় মজা করা বা সবসময় সিরিয়াস থাকা এটা পার্সোনালিটি না, কন্ডিশন বুঝে তোমাকে কাজ করে যেতে হবে। আচ্ছা ওকে ফাইন, আমরা এবার আমাদের পরবর্তী জায়গায় চলে যাই, সেটা হচ্ছে তোমার চ্যাপ্টার 11 থেকে তোমাদের বললাম, এটা হচ্ছে 11, ও ভেক্টরও তোমাদের আছে। আচ্ছা 11 থেকে একটু তোমাদের বলে, এখানে মূলত তোমার সমীকরণ টাইপের যে কোশ্চেনগুলো আছে, সমীকরণ টাইপের খেয়াল করো, একটাও তোমাদের এই মুহূর্তে পড়া লাগবে না, এই কারণে কারণ সমীকরণ হচ্ছে আমি 11.4 তোমাদের এখনও পড়া নেই, 11.4 ছাড়া বাকি সব তোমাদের পড়িয়েছি আমি। যেমন 2 বিন্দু দূরত্ব কি বের করা পসিবল নাকি পসিবল না, বলো আমাকে, বের করা পসিবল। এবার তোমাকে আমি আবারও বলি, এই যে টাইপের এমসিগুলো তোমাদের বের করা পসিবল। দেখো 3টা পয়েন্ট দেওয়া আছে, কয়টা পয়েন্ট, 3টা পয়েন্ট থেকে ক্ষেত্রফল বের করা যায় না, 3টা পয়েন্ট দেওয়া আছে, ক্ষেত্রফল বের করবা, 4টা পয়েন্ট আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা, 3টা পয়েন্টের ত্রিভুজ, 4টা দিয়ে চতুর্ভুজ। এরপর সমরেখা শর্ত শিখেছি নাকি শিখাই নাই, যে 3টা পয়েন্ট তখনই সমরেখা হয় যখন এবি রেখার ঢাল কার সমান হয়, বলো আমাকে, আচ্ছা বিসি রেখার ঢাল। তাহলে দেখো এখানে কিন্তু আমরা চরম ভুল করে ফেলি, যখন সৃজনশীল আসে তখন আমরা লিখি ফেলি এবি সমান কি বিসি, এটা হবে না কিন্তু। এমসিকিউতে তুমি মুখে বলছো এবি, কিন্তু এরপর তার একটা কথা বলছো, কি বলছো, রেখার ঢাল, মুখে বলছো বিসি কিন্তু পরে তো মানে লিখছো বিসি, মুখে বলছো কি বিসি রেখার ঢাল। কিন্তু এমসিকিউতে আমরা সহজে করার জন্য আমরা এবি ইকুয়াল বিসি রেখে দিই। এবার অনেকে যে এবি ইকুয়াল বিসি সমান কীভাবে জানো, এবি সমান ভাবে এ থেকে বিভিন্ন দূরত্ব, কীভাবে, তাহলে খেলা উল্টাপাল্টা হয়ে যাবে না, এই কারণে সৃজনশীল এই শব্দগুলো লিখে দিতে হয়। এমসিকিউ তুমি চিন্তা করার সমস্যা নাই, কারণ এমসিকিউ তোমার মতো করে চিন্তা করা যায়, এমসিকিউ কারেক্ট অ্যান্সার দরকার তোমার, তুমি তো মুখে ঢাল বলছো, তো ঢাল বলো মানে কি, তুমি কি এখানে দূরত্ব সূত্র অ্যাপ্লাই করবা নাকি ঢালের সূত্র অ্যাপ্লাই করবা, তা তোমার মাথায় কিন্তু এটা এমসিকিউতে আছে, সিকিউতে তুমি আবার এটাই করতেছো, স্যার তো মানবে না, কারণ এটা দিয়ে তো দূরত্ব বোঝায়, কী বোঝায় বলো আমাকে, এ থেকে বি এর দূরত্বকে এবি বলা হয়, তো তুমি তো এবি মানে তো এ থেকে বি এর দূরত্ব, এবং এটাই কিন্তু বোঝায়, এ থেকে বি লিখলে এটা এ দূরত্বই কিন্তু বোঝাচ্ছে, এটা অন্য কিছু বোঝাচ্ছে না। বি অ্যালার্ট, বি সিরিয়াস, তোমাদের এই জায়গায় তোমাদের সম্পূর্ণ সিরিয়াস থাকতে হবে। আচ্ছা ওকে ফাইন, আমরা এবার আমাদের পরবর্তী জায়গায় একটু যাচ্ছি। সমরেখার শর্ত তোমাদের বললাম, এগুলো কমন একেবারে, এই যে সবগুলো সমরেখার মেথ আসছে, সমীকরণ তোমাদের লাগবে না। এবি রেখার ঢাল, তোমাকে তো এ আর ভি এর ঢাল বের করার সূত্র শিখিয়েছি, তারপরে সূত্র কি তোমাদের মনে আছে, ঢাল বের করার ফর্মুলা কি, কোটি দ্বারা অন্তর, দ্যাট মিনস এই কোটি 2 থেকে -2 বিয়োগ, 2 থেকে -2 বিয়োগ ডিভাইড বাই -1 থেকে 3 বিয়োগ, -1 থেকে 3 বিয়োগ, তাহলে 2 দিয়ে যোগ করলে এখানে 4 -1 হচ্ছে +4 হয়ে যাবে, -4 হবে, অ্যান্সার হচ্ছে -1, আছে নাকি নাই, অ্যান্সার তোমার দিকে তাকিয়ে হাসবে, এটা মাথায় রেখে তুমি যদি কনসেপচুয়ালি খেলতে পারো। আর এই প্রতিষ্ঠা এমসিকিউতে যদি এক চান্সে 15টা হয়ে যায়, আমার ক্ষতি কোথায়, প্রতিষ্ঠা এমসিকিউ আমি এক চান্সে মানে 10 মিনিটের মতো 15টা দেখায় ফেলছি, এবার বাকি 10টা থেকে তোমার যদি সেন্স থাকে তুমি দেখবে আরও 4-5টা হয়ে গেছে, আর বাকি 5টা ভুল দাগও দেখবে তাও 2-1টা হয়ে গেছে। 22, 21 হচ্ছে তোমার নাম্বার, 20-র নিচে না, কারণ এটা A+ মার্ক তোমাকে সুনিশ্চিত করতে হবে, A+ মার্ক তোমাকে সুনিশ্চিত করতে হবে। আমি 100তে 100 চাই না, কিন্তু আমি 100তে 80% নাম্বার চাই, ফার্স্ট পরীক্ষা হিসাবে, হাফ ইয়ারলি পরীক্ষা হিসাবে, কথা কি বলছো পুরোপুরি। তোমাদের রোল নাম্বার কোনো ফ্যাক্ট না, তোমার যোগ্যতা হচ্ছে ফ্যাক্ট, কারণ ক্লাস 10-এর রোল নাম্বার যদি তোমার ক্লাস 10-এ একও হয়ে যায়, তাও তোমার আহামরি কোনো কিছু পরিবর্তন হবে না পৃথিবীর, তোমার সিট চেঞ্জ হবে না, কারণ তোমার সিট অলরেডি ক্লাস 10-এর রোল নাম্বার অনুযায়ী হয়ে গেছে, কথা কি বলছো পুরোপুরি। ক্লাস 10-এ তোমার যে রুল, সেই রুল অনুযায়ী তোমার রেজিস্ট্রেশন হচ্ছে, তা 10-এ তোমার রোল নাম্বার 1 করতে হবে এটা কোনো শর্ত নাই, তবে তোমাকে কোয়ালিটি এনশিওর করতে হবে, নট কোয়ান্টিটি। কোয়ালিটি কি, স্যার আমি পারি 10 সেকেন্ডে পারি, আর এটা অন্য একটা স্টুডেন্ট পারে 60 সেকেন্ডে পারে, তাহলে স্যার কে জিতবে, তুমি জিতবা, কনফার্ম থাকো। এটা হচ্ছে চ্যালেঞ্জিং জিনিস মনে রাখবা, ঠিক আছে, এটা খুব চ্যালেঞ্জিং। ক্লাস 10 খুব সিরিয়াস ইস্যুতে আসো, কিন্তু তোমাদের সময় কিন্তু খুব কম।
তো মোটামুটি আমার কাছে মনে হয় তোমরা আমাদের লেকচার থ্রো করে করে যদি স্টিলে পড়তে পারো, এগুলো আপাতত দরকার নেই। কারণ হচ্ছে আমি তোমাকে এই এত বিন্দুক্রমে কোন রেখা, এই রেখার কিছু তোমাকে পড়াই নাই আমি। রেখার যত কথা আছে সব 11.4-এ। কী বলছি বলো আমাকে? রেখার যত কথা সব 11.4। তাছাড়া এখানে তো সব এমসিকিউ দেওয়া পসিবল হয় নাই। তোমাদের দেখবা তোমাদের 11.1-এ কিছু এমসিকিউ আছে, 11.2-এ কিছু এমসিকিউ আছে, মেন বোর্ডের মধ্যে আছে যে এ এর মান কত হলে এটা হবে, কে এর মান কত হলে এটা হবে। দেখাও যে এই বিন্দু থেকে এই বিন্দুটা সমুদ্রবর্তী, মানে সমুদ্রবর্তী কিনা যাচাই করো। এগুলো এমসিকিউতে সংক্ষিপ্ত আকারে চলে আসতে পারে, কারণ সংক্ষিপ্ত পরীক্ষার ম্যাক্সিমাম কোশ্চেনই হবে তোমার মেন বইয়ের কোশ্চেন। কথা কি বুঝছো পুরোপুরি? আচ্ছা, এটা হচ্ছে তোমার স্থানাঙ্ক থেকে আমরা যে টপিকগুলো তোমাদের বলেছি সেগুলো তো বলেই ফেললাম। এবার ভ্যাক্টর থেকে, ভ্যাক্টর অনেকের কাছে ভয়ঙ্কর, এটা আমি মোটামুটি জানি, কিন্তু এরপর আসলে একটু হালকা দেখাতে হবে এই কারণে, কারণ ভ্যাক্টর থেকে ওদের এমসিকিউ থাকবে। ভ্যাক্টরের সবচেয়ে কমন একটা জিনিস কি জানো? ভ্যাক্টরের সবচেয়ে কমন একটা জিনিস হচ্ছে তোমার ত্রিভুজ বিধি। কী বিধি বলো আমাকে? যখন তোমার কাছে চিত্র আসবে লিখে রাখো, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি তোমার সাথে সবচেয়ে চ্যালেঞ্জিং। ভেক্টর যোগের কী বিধি বলো আমাকে? মানে ভেক্টর তো কি, ভেক্টর কাকে বলে একটু বলতে পারবে? কারো মনে আছে? এনিওয়ান সে প্লিজ, ভেক্টর কাকে বলো বলো? কারো মনে নেই ভেক্টর কাকে বলে? কাকে বলে ভেক্টর? যে রাশিকে প্রকাশ করতে মান আর দিক উভয়ের প্রয়োজন হয়। তাহলে ভেক্টরকে প্রকাশ করতে কি কি লাগে বলো সানিম? মান প্লাস কি লাগে? দিক লাগে, তাকে ভেক্টর বলা হয়। এই কারণে ভেক্টরকে প্রকাশ করার জন্য উপরে তীর চিহ্ন ব্যবহার করা হয়। কী চিহ্ন বলো আমাকে? ভেক্টরকে প্রকাশ করার জন্য তীর চিহ্ন ইউজ করা হয়। ফিজিক্সের জিনিস যেটা হচ্ছে হায়ার ম্যাথের জিনিস, বাট ফিজিক্সে একটু আছে আর ম্যাথে পুরোটা আছে। ক্লিয়ার? তুমি যখন ইন্টারমিডিয়েট উঠবা, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 তার নাম ভেক্টর। তুমি যখন ইন্টারমিডিয়েটে পড়বা, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার হায়ার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 তার নাম ভেক্টর। ঠিক আছে? হায়ার ম্যাথ হচ্ছে ওয়ান কাইন্ডস অফ ম্যাথমেটিক্স, আর ইউ মাস্ট বি, তুমি জানো ম্যাথমেটিক্স ইজ দ্য মাদার অফ সায়েন্স অ্যান্ড ফিজিক্স অলসো ফাদার অফ সায়েন্স। ওকে, তাহলে সেই জিনিস থেকে তোমাকে বুঝতে হবে যে ম্যাথমেটিক্সের জগৎ থেকে সব কিছু সৃষ্টি হচ্ছে। কিন্তু এটা তুমি মানো আর না মানো, ফিজিক্স কিন্তু পৃথিবীতে আগে আসছে কিনা এটা নিয়ে কনফিউশন আছে, বাট ম্যাথ আগে আসছে এটা কনফার্ম থাকো। ঠিক আছে? তোমাকে যদি রয়্যাল সাবজেক্ট বলতে হয়, ম্যাথকে বলতে হবে। ম্যাথ থেকে সকল ক্যালকুলেশনের সৃষ্টি, ফিজিক্স কেমিস্ট্রি এই ক্যালকুলেশন ছাড়া হবে? তাহলে এই ক্যালকুলেশন কোথা থেকে আসছে? এক্স্যাক্টলি, এটা মাথা রাখবার, কিছু মাথা রাখার দরকার নেই। ভাষার সাবজেক্টগুলো আলাদা, যেমন বাংলা ভাষা, জাপানিজ, চাইনিজ, ইংলিশ, এগুলোর সাথে ম্যাথের সম্পর্কটা হচ্ছে অন্য ধরনের জিনিস, কারণ এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ টাইপের সাবজেক্ট। আর ক্যালকুলেশন বেসড সাবজেক্ট হচ্ছে তোমার বিশেষ করে ম্যাথমেটিক্স। এরপর আসছে স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান। কম্পিউটার সায়েন্স তো এগুলো অনেক পরের জিনিস, ট্রিপল ডিপার্টমেন্ট, এগুলো অনেক পরের জিনিস। আগে হচ্ছে ম্যাথমেটিক্স, এটা মাথা রাখবে, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। তো এটা বলতে পারি ম্যাথমেটিক্স যখন চালু ছিল তখন ফিজিক্স কেমিস্ট্রি হালকা হালকা ছিল, তবে সাবজেক্ট আকারে ছিল না, থিওরি আকারে ছিল। অনেকে কনসেপ্ট থ্রো করতো যে এটা কি এটা কি, কথা বুঝছো? বাট ম্যাথের হেল্প সেখানে লাগছেই, ম্যাথ ছাড়া পসিবল না। আচ্ছা, ওকে ফাইন। এখন মোটামুটি তোমার যেটা হচ্ছে, যদি তোমাদেরকে বলি, এই ত্রিভুজ বিধি হচ্ছে ভেক্টর যোগের একটা ইম্পর্ট্যান্ট বিধি। মনে রাখবা, ভেক্টরের যোগবিয়োগ কখনো সাধারণ নিয়ম হয় না। ফার্স্ট মাথা রাখবা, ভেক্টরের যোগবিয়োগ কী নিয়ম হয় না বলো আমাকে? এই যে আমরা বলবো যে 5 ভেক্টর যোগ 3 ভেক্টর সমান সমান চিনলে এক হবে 8 ভেক্টর, দিস ইজ অ্যাবসলিউটলি রং অ্যান্সার। কারণ ভেক্টরের যোগবিয়োগ স্বাভাবিক নিয়মে হয় না। ভেক্টর দেখে না তুমি কোথায় কোন পথে গিয়েছো, ভেক্টর দেখে তুমি কোথায় গিয়েছো। সাপোজ তোমাকে একটা একটা উদাহরণ দিচ্ছি, এটা হচ্ছে এ একটা পয়েন্ট, এটা বি একটা পয়েন্ট। তুমি এ থেকে বিতে যাবা, এ থেকে কোথায় যাবা? যদি তুমি এ থেকে বিতে গিয়ে আবার বি থেকে এতে ফিরে আসো, তোমার সরণটা কত হবে? 0 মিটার। বাট যদি এটা ডিস্টেন্স যদি 10 মিটার হয়, তোমার দূরত্ব হবে 20 মিটার। দূরত্ব হচ্ছে এখান থেকে যাইতে 10 মিটার, আসতে কত মিটার? 20 মিটার। আর সরণ যেহেতু ভেক্টর রাশি, ভেক্টর দেখে তুমি আগে কোথায় ছিলা, এখন কোথায় আছো, ঘুরে ফিরে অবস্থান তোমার কিন্তু এই পয়েন্টে। তুমি আগে এতে ছিলা, আবার ঘুরে এর মধ্যে আসছো, তোমার সরণ কত হচ্ছে? 0। কেন? দিস ইজ ভেক্টর। দূরত্ব 20 মিটার, এটা কেন? দিস ইজ স্কেলার। স্কেলার জাস্ট মানের উপর ডিপেন্ডেন্ট, ভেক্টর মান প্লাস দিক দুটো নিয়ে কাজ করে। আমি কি বুঝতে পেরেছি? তাহলে ভেক্টর দেখে না তুমি কোন পথে গিয়েছো, ভেক্টর দেখে তোমার আগে কই ছিলা, এখন কোথায় আছো। ঠিক এভাবেই ভেক্টর যোগের একটা ইম্পর্টেন্ট বিধি আছে, যার নাম হচ্ছে ত্রিভুজ বিধি। কী বিধি বলো আমাকে? আমি একটু তোমাদের ত্রিভুজ বিধি দেখাচ্ছি, একটু হালকা দেখাচ্ছি, খেয়াল করো। কিনোটা বেজে গেছে? হ্যাঁ, 4 মিনিট আছে। ওকে,
মনে করো তোমার হচ্ছে যে এ আছে, এখানে ভি আছে, তারপর কি আছে, সি আছে। ওকে, সাপোজ সি হচ্ছে মোগরাপাড়া চৌরাস্তা। সি কি? মোগরাপাড়া চৌরাস্তা থেকে মদনপুরে থেমে ঢাকা যাওয়া যে কথা, এটা ঢাকা, এটা হচ্ছে মদনপুর, এটা হচ্ছে চৌরাস্তা। ঠিক আছে, মোগরাপাড়া চৌরাস্তা থেকে লোকাল বাসে করে মদনপুর থেমে ঢাকা যাওয়া যে কথা, মোগরাপাড়া চৌরাস্তা থেকে সোজা পথে ঢাকা যাওয়ার সেম কথা। বাট এটা হচ্ছে চেয়ারে কোথা করে গেছো, এই কারণে কোথাও থামে নাই। এটা লোকালে করে গিয়েছ, এই কারণে থেমেছে, কিন্তু ফলাফল কি সেম না? কথা বলো না কেন? ফলাফল সেম না? তোমাকে শুরু করতে হয়েছে কই থেকে? চৌরাস্তা থেকে। আর পৌঁছাতে হয়েছে কই থেকে? ঢাকায় গিয়ে। কথা ক্লিয়ার? তাহলে মনে রাখতে হবে তোমার এই জায়গা থেকে এই জায়গার যেই সিস্টেমটা, এটাকে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করলে এমন হবে যে ফার্স্টে সি থেকে বির দিকে গেছো, পরে বি থেকে এর দিকে গিয়েছো, এবং এটার ফলাফল যা পাইছো সি থেকে এর ফলাফল তাই পাইছো। এটাই হচ্ছে ভেক্টর যুগের ত্রিভুজবিধি, যে এই দুটার যোগফল যা সে একাই তা, এই দুটার যোগফল যা সে একাই কি। মাথায় রাখতে হবে তোমাকে এটা। এইভাবে ভেক্টর থেকে বেশ কয়েকটা ভেক্টরের বেসিক ক্লাস আছে। আমি জানতাম না ক্লাস 9-এর যে আছে, আমি 10কে পড়াই ফেলছিলাম। 10কে আমি মোটামুটি বেসিক 3 থেকে 4টা ক্লাস দিয়েছি, একবারে পুরো পাঙ্খা বানাই ফেলছি ওদেরকে। ওদের শুধু প্রমাণটা বাকি আছে। 9-এর যে আছে আমি জানতাম না, 9কেও পড়াতাম। এমনি পরীক্ষার প্রেশার ছিল তো, এই কারণে তোমাদের বেসিক ক্লাসে ইনভলভ করে নেই। এগুলো হচ্ছে মূলত ভেক্টর, আর কি একটু মাথায় রাখবা। তো তোমাকে একটু আরও সহজে, হ্যাঁ আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, এটা পরীক্ষা আসবে, 2 মিনিট লাগবে। এটা পরীক্ষা আসবে যে টাইপের এমসিকিউগুলো মনে রাখবা। আমি একটু তোমাকে বলি প্লিজ, সবসময় এ বি ভেক্টর সমান মনে রাখবা বি মাইনাস হচ্ছে, এটা অবস্থান ভেক্টর থেকে প্রমাণ আসছে। তোমাদের যেহেতু শুধু এমসিকিউ দরকার এই মুহূর্তে, প্রমাণের আপাতত কোনো প্রয়োজন নাই। তোমরা এটা মাথায় রাখবা, অবস্থান ভেক্টরের জন্য এ বি সমান হচ্ছে কি বলো আমাকে, বি মাইনাস এ। এটার পরিচয় কি? যেখানে বি হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর। কি বিন্দুর অবস্থান ভেক্টর? অবস্থান ভেক্টর। আর এই হচ্ছে কোন বিন্দুর? এ বিন্দুর। সহজে বললে কি হয় বলো দেখি। যেটা পরে থাকবে তার অবস্থান ভেক্টর আগে বসবে, যেটা আগে থাকবে তার অবস্থান ভেক্টর। তাহলে বলো দেখি, পি আর কিউ এর অবস্থান ভেক্টর কি দেওয়া আছে নাকি নাই? এটা হচ্ছে পি এর, আর এটা হচ্ছে কার বলো আমাকে, কিউ এর। এটা পি, এটা কিউ। আমার থেকে চাচ্ছে কি পি কিউ না? তো পি কিউ বললে কি এটা থেকে বিয়োগ হবে কিউ থেকে পি, নাকি পি থেকে কিউ বিয়োগ করবা? কিউ থেকে বি। তাহলে বিয়োগ করি, 2a মাইনাস বি মাইনাস এটা 5a মাইনাস মাইনাসে প্লাস 3b। দেখো দেখি অ্যান্সার মিলছে কি না। 2a থেকে 5 যদি বিয়োগ যায় তাহলে মাইনাস 3a মাইনাস বি হচ্ছে প্লাস 2b। তাহলে দ্যাট মিনস 2b যদি আগে লিখি 2b মাইনাস 3 আছে এরকম কোনো অপশান? 2b মাইনাস 3 কত নম্বর আছে? হয় নাই তো 2b, এই যে 2b, এই যেটা একজ্যাক্ট এটা ক নম্বর, মাইনাস 3a প্লাস 2b আছে কিনা বলো আমাকে। চমৎকার এমসিকিউ, এটা পরীক্ষা আসবে। এটা অনেক চমৎকার একটা এমসিকিউ যে অবস্থান ভেক্টর। এবং এই চ্যাপ্টারের মধ্যে যদি তোমাকে আমি সত্যি কথা বলতে হয়, এই চ্যাপ্টারে 2টা বেসিক পারলে 7টা প্রুফ পারা যায়। উদাহরণ 3, 4, 5, মেন বোর্ড 11, 12, কয়টা বলছি? এই 5টা তুমি তখনই পারবা প্রমাণ করতে যখন তুমি ত্রিভুজবিধি বুঝবা ভালো করে। আর মেন বোর্ড 13, 14 তখনই পারবা যখন তুমি বুঝবা অবস্থান ভেক্টর কি জিনিস। তাহলে অবস্থান ভেক্টর দিয়ে প্রমাণ হয় কয়টা? আর ত্রিভুজবিধি দিয়ে প্রমাণ হয় কয়টা? 5টা। মোট কয়টা? 7টা। 9-এর যারা আছো, 10-এর যারা আছো, তোমাদের এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত এই 7টা প্রমাণে সারা জীবন পরীক্ষা আসবে, 99% কনফার্ম। এরপরেও 1% কিছু জিনিস থাকে আনকমন, স্যার একটু পেঁচে দিতে পারে, ওটা ভিন্ন জিনিস। কিন্তু এগুলোর বাইরে নর্মালি কোনো প্রমাণ এখন পর্যন্ত বিগত 15 সালের পর থেকে আসে নাই। কথা কি বলছে পুরোপুরি? এই ভেক্টর থেকে এগুলোই থাকবে। আচ্ছা, সম্ভাবনা তো সহজ তোমরা জানো। আমরা ক্লোজ করছি মোটামুটি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।